গুড মর্নিং বন্ধুরা, আমি শ্রাবন্তী। আমার ক্যাপচার অফ ফ্রেম ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হচ্ছে 25শে মে, রবিবার, আর এখন ঘড়িতে বাজে সকাল 6টা। আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে আগে ব্রাশ করে নিয়েছি, জলও খেয়ে নিয়েছি, আর কিচেন কাউন্টারের ওপরটাও মোছা হয়ে গেছে। তো এই নিচের দিকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন রান্না করি, যখন হচ্ছে আটা মাখি বা আটা বেলি, তখন অনেক গুঁড়ো গাড়া পড়ে। আর এইগুলো কিন্তু আমি প্রত্যেক দিনই একবার করে পরিষ্কার করে নিই। আর এটা শুধু প্লেন জল নয়, এর মধ্যে আমি একটুখানি ভিনিগার দিয়ে নিয়েছি জলের মধ্যে। আর তারপরে কিন্তু নোংরাগুলো খুব সহজেই পরিষ্কার হয়ে যায়। এটা আমি করেই থাকি। তো এই রকম যেমন এই আলু রাখার জায়গার তলাটা, এইগুলোতে কিন্তু ঝাঁটা ঢোকে না। তো এইগুলো আমি প্রত্যেক দিনই একবার করে এরকমভাবে মুছে নিই। তারপরে যেখানটা জল রাখি, জলের জায়গাটা, তো এরকম মুছে নিলে কি হয়, অনেক সময় যেগুলো ঝাঁটা পৌঁছায় না, হয়তো মপ দিয়ে মুছে নিয়েছি, এরকম ময়লা জমে কিন্তু একটা তেলচিটে ব্যাপার হয়। আর সেই জন্য আমি এই রকম যেহেতু ভিনিগার দিয়ে মুছে নিই, তাই এই তেলচিটের ব্যাপারটা থাকে না। তো ঘর দুটো ভালো করে ঝাঁট দিয়ে নিয়েছি, এখন হচ্ছে বাইরের দিকটা ঝাঁট দেওয়ার পালা। আর বাইরের দিকটা এত ধুলো হয়, তার জন্য আমি প্রত্যেক দিনই একবার করে জল ছড়া দিয়ে তারপরে ঝাঁটটা দিই। এতে ধুলোর পরিমাণটা অনেকটা কম থাকে। তো তারপরে ঘর মুছে ভালো করে জামা কাপড় কাচাকুচি করে স্নান করে চলে এসেছি। তো আজ হচ্ছে রবিবার, কর্তামশাইয়ের ছুটির দিন হওয়ার কথা ছিল, কিন্তু কর্তামশাই আজকের দিনটা ছুটি পায়নি। আজকেও একটা কাজের দিন। আজ যথারীতি আমারও কোনো কাজের ছুটি নেই, বা ছুটির দিন যেরকম ধীরে সুস্থে রয়ে বসে কাজ করি সেরকমও ব্যাপার না। যেহেতু ও বেরোবে 10টার মধ্যে, তাই আমি ওকে টিফিন তৈরি করে দেব। তো আজকে বলেছি যে তোমাকে টিফিন তৈরি করে দেব না। তো আজকে আমরা যেখানে বাড়িটা রেন্টে নিয়েছি তার পাশেই কিন্তু ওর অফিস। আজকে ও কাজের চাপে অন্যান্য দিনগুলো ও বাড়িতে এসে খেতে পারে না, তার জন্য আমি ওকে টিফিন দিই, মানে লাঞ্চ দিই। আর আজকে যেহেতু মাংস হবে বাড়িতে আর মাটন হবে, শনিবারই বাজার করে রেখেছি। আর মাটন খেতেও ভীষণ ভালোবাসে। ওকে বলেছি কিছুটা সময় বার করে হলেও তোমাকে বাড়ি এসে খেতে হবে। তো বলেছে ঠিক আছে, দেখি। সেই জন্য ওর জন্য আর লাঞ্চ বক্স প্যাক করব না। আর সকালবেলা তো ও ঘুম থেকে দেরি করে যেহেতু ওঠে, কোনো টিফিন খেয়ে যেতে পারে না, ও একটু ছাতু খেয়ে বেরিয়ে যাবে। আর টিফিন বলতে গেলে আমার আর মেয়ের টিফিন তৈরি হবে। তো স্নান টান করে এসে একটুখানি স্কিন কেয়ার করে নিয়েছি। আর যেগুলো চায়ের জায়গা যেগুলো ফাঁকা হয়ে গিয়েছিল, তো সেইগুলো ভর্তি করে নিয়েছি। এবারে একটুখানি নিজের জন্য চা করে নেব, আর চা করে নেওয়ার পরেই রান্নাঘরে ঢুকবো। তো এই সপ্তাহে একবার বাড়ি যাব। আর ওকে বলেছি যে ওর অনেকগুলো ছুটি কিন্তু জমা হয়ে আছে, তো যখন বাড়িতে যাব একসঙ্গে ছুটি নেওয়ার কথা। তো দেখা যাক কতগুলো ছুটি তো অ্যাপ্লাই করা হয়ে গেছে, কতগুলো ওর ছুটি ও ম্যানেজ করতে পারে। তো এই এক সপ্তাহ হলো জানো তো, এই মানি প্ল্যান্টের গাছগুলো আমি লাগিয়েছি। তো যদি বাঁচে, ভালোভাবে গ্রোথ হয়, তাহলে কিন্তু একটা ভালো জারের মধ্যে আমি রেখে দেব। তো আগে দেখি বোতলের মধ্যে রেখে যদি বাঁচে। তো আজকে রান্না বলেছি একেবারেই সিম্পল রান্না করব।
তো আমি একেবারেই কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রিজ বন্ধ করে দিয়েছি। আর আগের দিন যে রাতে আমি ফ্রিজে মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি, যেহেতু যখনই উঠেছি ফ্রিজটা বন্ধ করে দিয়েছি, তো সেহেতু কিন্তু ফ্রিজ থেকে অনেকটা বরফ, মানে ফ্রিজের যে মাংসের যে বক্সটা আছে তাতে যে জমেছিল বরফ, সেই বরফ কিন্তু অনেকটা গলে গেছে। আর এরকম কয়েক ঘন্টা সকালবেলা বন্ধ করে রাখি বলে কিন্তু আমার ডিপ ফ্রিজে খুব একটা বরফ জমে না। আর এক্সট্রা করে আমাকে কিন্তু মাংসের মধ্যে জল দিয়ে বরফও ছাড়াতে হবে না। তো এতে যেমন টেস্টটা ভালো থাকবে, তো মাছের ক্ষেত্রেও আমি তাই করি, একেবারে কিন্তু উঠেই আগে ফ্রিজ বন্ধ করে দিই। তো এতে কিন্তু কোনো রকম সমস্যা হয় না। মোটামুটি চা খাওয়ার পরে আমি সমস্ত কিছু ফ্রিজ থেকে বার করে নেওয়ার পরে এবার ফ্রিজটা অন করে দেব। তো বেশ কিছু হচ্ছে আমার এখানে জায়গা, মানে ঝুড়ি বাজার জায়গা, এসব অনেকগুলো খালি হয়ে গিয়েছিলো, তো সেগুলো রিফিল করে নিচ্ছি। আর এরপরে সবজিগুলো কাটবো। তো আজকে একেবারে সাদা মাটনের ঝোল করব, যেখানে কিন্তু এক্সট্রা মাটনে কিচ্ছু দেব না, জাস্ট পেঁয়াজ, আদা, রসুন, একটা ছোট্ট দেখে টমেটো দেব, আর কোনো কিছু সেরকমভাবে অ্যাড করব না। একটু কাঁচা লঙ্কা, কালার হওয়ার জন্য একটুখানি কাশ্মীরি লঙ্কা, আর হচ্ছে একটুখানি জিরে গুঁড়ো। এতে কি হয়, কিন্তু পাতলা যদি ঝোল করা হয় আর কম মশলা দেয়া হয়, তাহলে কিন্তু মাংসের যে আসল টেস্ট, আসল গন্ধ সেটা বজায় থাকে। আর তার সঙ্গে করব একটু নোটে শাক। তো নোটে শাকটা এতটাই কচি আর এতটাই ছোট যে এই নোটে শাকগুলোকে একসঙ্গে ধরে এর যে শিকড় আছে সেগুলো বাদ দেওয়া যাচ্ছে না। তো সেই জন্য হাতে একটা একটা করে বেছি দিতে হবে, আর পুরো শিকড়গুলোতে কাদা ভর্তি। তো সেই জন্য আগের দিনই যখন নিয়ে এসেছিলাম শাক, যখনই নিয়ে আসি তখনই আমি দড়িটা কেটে দিয়ে তারপরে ভালোভাবে হাওয়া খাইয়ে তারপরে ফ্রিজে রাখি, কারণ না হলে কিন্তু অর্ধেক শাকই পচে যাবে। আর এই নোটে শাকের মধ্যে একটা বালি বালি ভাবও থাকে, তো সেই জন্য ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। একটু জল দিয়ে ভিজিয়ে রাখলে আরও ভালো হতো, কিন্তু সেই টাইমটুকু এখন নেই। আর আদা রসুনের পেস্ট আমি আগের দিনই করে রেখেছি, তাই বেশি সমস্যা নেই, জাস্ট অল্প স্বল্প সবজি আমাকে কেটে নিতে হবে। সবজি কাটাকুটি যদি রেডি করা থাকে তাহলে কিন্তু রান্না করতে একদমই বেশি সময় লাগে না। তো আমি ভালো করে আগে কিন্তু আলুর খোসা ছাড়িয়ে সমস্ত সবজি আগে ধুয়ে নিয়েছি। আর সেই জন্য কিন্তু এখন কাটাকুটির পর আর কোনো সবজি ধোবো না, তাহলে কিন্তু এক্সট্রা জলও সবজির মধ্যে থাকবে না, আর চটপট রান্না হয়ে যাবে। তো চলো, এখানে আলু কেটে নিয়েছি, পেঁয়াজগুলো কাটবো, আর হচ্ছে শাক কাটতে হবে, আর হচ্ছে একটুখানি আমের চাটনি করব, ব্যাস, আর কিছু করব না। তো এই আমটা না এই বাড়ির জেঠিমা দিয়েছিল, ওনার বাপের বাড়ি থেকে এনেছেন। আর আমটা যখন কাটছিলাম একদম গাছের আমের যে সুন্দর একটা গন্ধ থাকে না, সেই রকম সুন্দর একটা গন্ধ ছাড়ছিল। আমি তো একবার কাটতে কাটতে শুকিয়ে নিলাম, এত ভালো লাগছিল, যেন মনে হচ্ছে যে আমের যে আমরা চাট করে খেতাম সেই রকম চাট করে দিই, চাট করে খাই আর কি। কিন্তু এখন যা শরীর অতটা পারমিট করে না, ওই রকমভাবে টক খেলে অ্যাসিডিটি করে। আর তোমাদের বলছিলাম, দেখো বরফ কিন্তু একেবারেই ছেড়ে গেছে। সকালবেলা যে আমি মাংসটা ফ্রিজ অফ করে রেখেছিলাম, এখন ফ্রিজ অন করে দিয়েছি সবজি বার হওয়ার পরে, আর এক্সট্রা জল নেই মাংসের মধ্যে, আর এর মধ্যে জলও দিতে হবে না। এতে কিন্তু মাংসের যে টেস্টটা সেটা ঠিকঠাক বজায় থাকবে। আর চালটাকেও আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে ভিজিয়ে রাখছি, কিন্তু ভাত হতেও বেশি সময় লাগবে না। তো চলো চটপট রান্নাটা সেরে ফেলি। তো দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, একদিকে মাটনটা হবে আর একদিকে কিন্তু আমি শাকটা বসিয়ে দেব। একদম অল্প পরিমাণ আমি তেল দিয়েছি, মাটনে খুব অল্প পরিমাণ তেল দিয়ে ভালো করে কষলেই কিন্তু সুন্দর মাংসের টেস্ট চলে আসে। তো প্রথমেই আলুগুলো ভেজে নেব। তো দুটো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর একটুখানি তেলটা গরম হওয়ার পরে একটাতে আলু দিয়ে দিয়েছি, আর একটাতে একটুখানি জিরে লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি।
তো আগের ভিডিওতে আমাকে দুটো বন্ধু কমেন্ট করেছো, তো আমার খুবই ভালো লেগেছে। আর একজন লিখেছো যে আমার পরিবারে তুমি নতুন সদস্য হয়েছে, তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ বন্ধু। আর তোমাদের এই সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে। আমরা যারা ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করি তাদের কিন্তু ভীষণ পছন্দ হয় এই ধরনের কমেন্টগুলো। আর আমাদের আরও এইভাবে ভিডিও বানাতে কিন্তু এরকম কমেন্ট আমাদের খুব কাজে লাগে। গরমকালে কিন্তু এই হালকা পাতলা মাটনের ঝোল কিন্তু ভীষণ ভালো লাগে খেতে, কারণ এই সময় বেশি খুব একটা রিচ পছন্দ হয় না, আর যতই খাবার হালকা হবে ততই কিন্তু ভীষণ পছন্দের। তো এর 2 সপ্তাহ আগে যখন বাবাকেও এরকমভাবে পাতলা মাটনের ঝোল খাইয়েছিলাম, বাবারও ভীষণ পছন্দ হয়েছিল। তো যাই হোক, যেহেতু মাংসটা বেশি রিচ করব না, আমি অল্প পরিমাণ পেঁয়াজ দিয়েছি, আর পেঁয়াজটাকে একেবারে নরম করে ভেজে নেব। তো একটুখানি দেখো ভাজা হওয়ার পরেই আমি একটুখানি ঢাকা চাপা দিয়েছিলাম, আর এতেই কিন্তু অনেক পেঁয়াজটা নরম হয়ে গেছে। আর এরপরে মাংসটা আমি ভেজে নিচ্ছি। তো এখন ঢাকা চাপা দিয়ে হালকা হালকাভাবে ভাজতে থাকবো। তো মাংস থেকে এখন অনেকটা জল বেরোবে, সেই জলটা শুকিয়ে গেলে অল্প তারপরে আদা রসুনের পেস্ট আর টমেটো দিয়ে দেবো, আর কিছুটা মশলা দেব। এখন বেশ ঘন্টাখানেক ধরে কিন্তু আমি মাটনটাকে কষবো, আর কষানোর পরে তারপরে আমি একটুখানি প্রেশার কুকারে 15-20 মিনিটের মতো দিয়ে দেব, তাতেই কিন্তু মাংস আমার রেডি হয়ে যাবে। আর ওদিকে দেখো আমের চাটনিটা বসিয়েছি। আমের চাটনিটা না আমটা কাঁচা না আমটা পাকা, তো আমটা সিদ্ধ হতে ভীষণ সময় নিচ্ছে, মানে অনেকক্ষণ ধরে সিদ্ধ হচ্ছে। আর কিছু আগের আমার আমড়া খোঁচানো ছিল, ওর মধ্যে দিয়ে দিয়েছি, বেশ মাখো মাখো ব্যাপার আসবে। আর আম আর আমড়ার চাটনি দুটোর একসঙ্গে বেশ সুন্দর একটা ফ্লেভারও এসেছে। তো দেখো মাংসের কিন্তু জলটা যেই কমে গেছে, আমি এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। খুব বেশি আদা রসুনের পেস্ট দিইনি, অল্প পেস্ট দিয়েছি। আর এখন এটাকে আমি মশলা দিয়ে অল্প অল্প করে কষতে থাকবো প্রায় ঘন্টাখানেক। তো এই মাংসটা খুব একটা রেয়াজি না, এটা একটু কচি মাংসটা, আর কচি পাঁঠার ঝোল কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো দেখো এখানে কিন্তু আমার মাংসটা কষা অনেকটা হয়ে গেছে, কিন্তু ওদিকে চাটনিটা এখনও কমপ্লিট হলো না। আর এরপরে কর্তামশাইকে একটুখানি ছাতু গুলে দিলাম। এর আগে হচ্ছে ওকে আমি ঘুম থেকে ওঠার পর চাটা দিয়েছিলাম, আর তারপরে স্নান করে আসার পর ছাতুটা দিয়ে দিলাম, আর ও বেরিয়ে গেল। আর আমার ওদিকে চাটনিটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন মেয়ের আর আমার কিছু ব্রেকফাস্ট বানিয়ে নেব। তো দেখলাম যে ব্রেড পড়ে রয়েছে, তো ব্রেড একটু টোস্ট করে নিয়েছি। মেয়ের ডিমের মধ্যে কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি দিলাম না, আর ও পেঁয়াজ ছাড়াই খেতে পছন্দ করে। আর আমারটা একটুখানি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর তার সঙ্গে ওপর থেকে একটুখানি সস দিয়ে দিলে খেতে কিন্তু ভালোই লাগবে। তো চলো আগে ব্রেকফাস্টটা করে নিই, ওদিকে তো মাংস কষানো চলছে, আর হাঁড়িতে ভাতটা বসিয়ে দেবো এবারে। তো আজকে মনে হচ্ছে ঝটপট রান্না কমপ্লিট হয়ে যাবে। তো অনেক দিন পর এরকম রবিবারে এত তাড়াতাড়ি রান্না কমপ্লিট হলো, আর তার একটাই কারণ আগের দিন থেকে ভাবনা চিন্তা করে সমস্ত কাজগুলো গুছিয়ে রাখা। কারণ আগের দিনই বাজার করার সময় আমরা মাটনটা বাজার করে নিয়েছিলাম, শাক টাকগুলো সমস্তগুলো ঠিকঠাক করে রেখে দিয়েছিলাম, আর উঠেই খালি সবজিটা কেটে নেওয়া, তাই বেশি কিন্তু সময় লাগলো না। আর প্ল্যানিং করে কাজ করলে কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায়। আর এইদিকে ভাতের জলটা বসিয়ে দিয়ে এসেছি, জলটা গরম হোক। আর চালটা যেহেতু ভেজানো আছে, সেহেতু কিন্তু ভাত হতে বেশিক্ষণ সময় লাগবে না। তো এখন একটুখানি সস নিয়ে নিয়েছি, আর এখন মেয়েকেও দিয়ে দিয়েছি, দুজনে একটুখানি ব্রেকফাস্ট করে নেব। তো করে নিয়ে ওকে এবার একটুখানি পড়াতে বসবো, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে হচ্ছে একটুখানি খেলে নিয়েছে, আর এবারে একটুখানি ফোনও দেখছিল। ফোন দেখতে দেখতে খেয়ে নেবে, এবারে আমি ওকে একটু কাজ দিয়ে দেবো, ততক্ষণ করতে থাকবে। আর এদিকে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে, তাই ওর দিকটা এবার বিশেষ সময় দিতে পারবো।
তো একদিকে যেমন রান্না খুব তাড়াতাড়ি হলে কিন্তু মেয়ের দিকে এক্সট্রা টাইমগুলো দেয়া যেতে পারে, কারণ এখন ছুটির আছে, স্কুল ছুটি আছে, তো যেহেতু 8টা-9টা পর্যন্ত ঘুমাতে পারছে, সেহেতু একটু বেলার দিক করেই আমি ওকে পড়াতে বসি। এই 11টা, সাড়ে 11টা বা রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে ততক্ষণে ও একটুখানি খেলাধুলা করে নেয়, টুকটাক এইসব করে নেয়, আর এদিকে ততক্ষণে আমার কাজও কমপ্লিট হয়ে যায়। ভালো করে বলো, নিচে রাখো, দেখা যাচ্ছে না। বলো, বার করো এর থেকে। এখানে দুটো সেন্টেন্স লিখতে বলেছিল, আমি লিখেছি যে আই লাইক আইসক্রিম বিকজ ইট ইজ ভেরি টেস্টি। একটা লাইন হলো, আর একটা লাইন না, একটা লাইন। একটু ছিঁড়েও গেছে। নিচে রাখো, দেখা যাচ্ছে না। এইটা চোখ পুরো কালো, এটা চোখ কি আইসক্রিম এঁকেছিস? এটা স্ট্রবেরি আইসক্রিম, এটা ব্লুবেরি আইসক্রিম। নাম লিখে দেবো? না না, আইসক্রিমের নাম লিখতে গিয়ে আবার বিচ্ছিরি হয়ে যাবে, থাক, আবার আবার করতে হবে। ঠিক আছে, নাও, দেখানো হয়ে গেছে, এবার লিখে নাও, যাও। তোমার তো পড়াতে পড়াতেই বিছানাটাকে গুছিয়ে নিলাম, আর তার সঙ্গে এই যে জানালার ধারে যে ডাস্টিংগুলো প্রত্যেক দিনই করে থাকি, তো সেইগুলোও করে নিচ্ছি। তো এইগুলো করে নিলে প্রত্যেক দিনই কিন্তু অনেকটা ধুলো থেকে মুক্ত থাকা যায়। আর আজকাল এখন ভীষণভাবে অ্যালার্জি হচ্ছে, তো ডাস্ট অ্যালার্জি, বিভিন্ন ধরনের অ্যালার্জি হচ্ছে, তো বিভিন্নভাবে আমাদের সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে কিন্তু হচ্ছে অপরিষ্কার রোগ জীবাণুর ঘর, সেক্ষেত্রে কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা মানে হচ্ছে আমরা অনেকটা সুস্বাস্থ্য বজায় রাখতে পারবো। তো লিপস্টিকগুলো যখন পরে তখন তো বাক্স থেকে বার হয়, কিন্তু তারপরে আর লিপস্টিকগুলো ঢোকে না, তো পরে আবার গুছিয়ে রাখতে হয়। তো এদিকে দেখো আমার ডাস্টিং কমপ্লিট হয়ে গেছে, আর ওইদিকে জানালারও ডাস্টিং কমপ্লিট হয়ে গেছে, আর এবারে বালিশগুলো যে যার জায়গা মতো রেখে দেবো। তো এখন প্রায় রান্না কমপ্লিটের দিকে, এবারে অনেকটা আমি সময় দেব মেয়ের দিকে, আর মেয়ের হচ্ছে বিভিন্ন যত্নের দিকে। বেশ কিছুদিন ধরে হচ্ছে মেয়ের হেয়ার ফল দেখতে পাচ্ছি খুব ভীষণ পরিমাণে হচ্ছে, যেহেতু ও হচ্ছে খেলাধুলা বাইরে করছে আর তার সঙ্গে ঘাম দিচ্ছে, আর ঘামে নরম হয়ে গিয়ে চুলগুলো ভীষণভাবে উঠছে। তো ভাবছি যে মামাআর্থের যে অনিয়ন শ্যাম্পুটা আছে ওই শ্যাম্পুটা নেব, কারণ ওটা অনেকটা হেয়ার ফল কমাতে সাহায্য করে। তো দেখি, অর্ডার তো দিয়ে দিয়েছি, কবে আসে আর কীরকমভাবে ওর চুলের ওপর কাজ করে সেটা একটু দেখার আছে। আর আজকে যেহেতু রবিবার, তাড়াতাড়ি রান্না বান্না হয়ে গেছে, মেয়েকে পড়াশোনা করিয়ে নিয়ে আর এক্সট্রা কাজ করব না। আজকে দুপুরে একটা ইচ্ছা আছে সুন্দরভাবে মুভি দেখার, আর যেহেতু দুবেলার রান্না একবেলাতেই হয়ে যাচ্ছে, তো সেহেতু কিন্তু রাতের দিকে রান্নার ছুটি, ইচ্ছা আছে সন্ধ্যের দিকে একটু সবাই মিলে বাজারের দিকে বেরোনা। তো চলো, এদিকে দেখো আমার কিন্তু প্রেশার কুকারে যে মাটনটা দিয়েছিলাম সেটাও করা কমপ্লিট হয়ে গেছে, আর শেষে একটুখানি ধনিয়া পাতা কুচিয়ে ছড়িয়ে দিচ্ছি, ব্যাস। এবার আমি কিচেন কাউন্টারটা ভালো করে গুছিয়ে নেব, আর ওদিকে কিন্তু আমি বেশ কিছুটা বাসন মেজে রেখেছি, অনেকটা কাজ এগিয়ে রেখেছি, এখন কিন্তু শুধু কিচেন কাউন্টারটা পরিষ্কার করে নেব। তো সুন্দর দেখো, একটা পাতলা সুন্দর রঙও এসেছে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো টেস্ট হয়েছিল। তো এদিকে কিন্তু আমার ভাতটাও কমপ্লিট হয়ে গেছে, আর আজকে আমি প্রত্যেক দিন কিন্তু প্রেশার কুকারে ভাত রান্না করি, আর রবিবার দিন হচ্ছে আমি হচ্ছে এতে রান্না করি, মানে হাঁড়িতে রান্না করি। তার কারণ হচ্ছে একটাই, তো রবিবার দিনে আমার মেয়ে বাসমতি চালের ভাত খেতে ভীষণ পছন্দ করে, তো ওর কাছে ওটা ঝরা ভাত, সেই জন্য। আর প্রেশার কুকারে ওই ভাত হলে কি একটুখানি নরম তাড়াতাড়ি হয়ে যায়, তো সেই জন্য আমি হাঁড়িতে করি। তো আজকে যেহেতু বাসমতি চালের রান্না করিনি, আজকে এমনি ঘরের যে রোজ প্লেন চাল হয় সেই চালেরই করেছি।
তো সেটাও দারুণ ভালো খেতে। তো এখন দেখো বেশ কিছু কিন্তু বাসন জমেছে, তো সেইগুলো আমি একটুখানি মেজে নেবো। মেজে নিলে কিন্তু আমার কিচেন কাউন্টারটা মোছা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এটা করলেই কিন্তু সমস্ত কাজ কমপ্লিট। আর শেষে একবার ঘরবাড়িগুলো মানে ঝাঁটা দিয়ে নিই, কারণ সব সময়ই তো ঘরবাড়ির মধ্যে ধুলো পড়ছে। তো রান্না শেষ হওয়ার পর একবার ঘরবাড়ি ভালো করে ঝাঁট দিয়ে নিলেই কিন্তু পুরোপুরি কিচেন একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। তো এদিকে আমি স্যালাডটাও করে রাখলাম আর জলের বোতলগুলো ভর্তি করে রাখলাম। তো বেশ কিছুক্ষণ মেয়ের সঙ্গে সময় কাটিয়েছি, ওকে পড়িয়েছি, ওর সঙ্গে কিছুক্ষণ খেলেছি আর তারপরে ওকে স্নান করিয়ে দিয়েছি। তো এখন ওকে একটুখানি খাইয়ে দেব। আসলে ভাতটা ওকে খাইয়ে দিলে ভীষণ ভালো হয়, কারণ হচ্ছে ভাত পুরোপুরি সমস্ত কিছু শেষ করে না, অর্ধেক খায়, শাক দিলে খাবে না। আর আমি নিজে হাতে খাইয়ে দিলে সমস্তটাই খাইয়ে দিতে পারবো। তো সেই জন্য ওকে এখন খাওয়াবো। তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে বিকালবেলা। তো এরপরে কর্তামশাইকেও ফোন করা হয়ে গেছে, তো ও বলেছে আমি 3:30-র দিক করে যাব। আর আমি তখন ওকে 2টোর সময় ফোন করেছিলাম। তো ও বললো তুমি খেয়ে নাও, কারণ অনেকটা বেলা হয়ে যাবে, তখন আবার তোমার শরীরটা খারাপ করবে। তো সেই জন্য ও 3:30-র সময় এসে খাওয়া দাওয়া করবে, আর আমি ওই 2টোর মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে নেব। তো এইরকম পাতলা ঝোল, আমার মেয়ে কিন্তু খুব একটা মাটন পছন্দ করে না, কিন্তু আজকে যেহেতু মাটনটা খুব একটা মানে বড় নয়, রেয়াজি নয়, আর তার সঙ্গে এরকম হালকা পাতলা ঝোল হয়েছে, তো ওর কিন্তু ভীষণ ভালো লেগেছে আর খাচ্ছেও। তো চলো, এরপরে আমার লাঞ্চটাও বেড়ে নিয়েছি, আর তার সঙ্গে নিয়েছি একেবারে গন্ধরাজ লেবু। আগের দিন আমি গন্ধরাজ লেবু কিনে এনেছি, আর আজকে আবার জেঠিমাকে কে খেতে দিয়েছিল, আমাকে 5 পিস দিয়ে গেছে। তো গন্ধরাজ লেবু মানে দুর্দান্ত টেস্ট, দুর্দান্ত গন্ধ, তো এতেই কিন্তু অনেকটা খাওয়া দাওয়া হয়ে যায়। আমরা এখন ফুচকা লাস্তি খেতে দিচ্ছি। ফুচকা খাওয়া হয়ে গেছে। তো এখন প্রচুর দুষ্টু হয়েছে মেয়ে, আর প্রচুর কথা বলতে শিখেছে। তো ও নিয়েছে স্পেশাল লস্যি, এটার দাম 60 টাকা, আর ওর বাবা নিয়েছে নর্মাল লস্যি 30 টাকা। তো এর মধ্যে অনেক কিছু মেশানো আছে, কাজু, কিশমিশ, আরও অনেক রকম কিছু আছে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।